করি আমরা যে বন্দুক যুদ্ধ বা গুমের কথা বলি, এখানে কিন্তু সিকিউরিটি আর ক্রাইম নেক্সাসের চেয়ে বড় কথা হচ্ছে ক্রাইম অ্যান্ড পলিটিক্যাল নেক্সাস। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এখন উনি যেটা থাইল্যান্ডের ঘটনা বললেন, আমি এটা বলেছি অনুন্নত বিশ্বে প্রত্যেক জায়গাতেই আছে, এরকম কম আর বেশি। এখন প্রত্যেক মানুষের মধ্যে অপরাধ প্রবণতা থাকে, তারপর যখন তার হাতে অস্ত্র থাকে এবং তারপর যখন তার কোনো বিচার হয় না, তারপর যদি তার কোনো পাওয়ারফুল কোনো লোক যদি তার আশ্রয়দাতা হয়, সে বেপরোয়া হবে, আপনি আমি হলেও হব, এই চারটা কন্ডিশন থাকলে। এখন বেপরোয়ার কাউন্টার মেজার্সটা কি? কাউন্টার মেজার্স হচ্ছে যদি আইনের শাসন থাকে। হ্যাঁ, আমি আপনাকে একটা একটা করে এক্সাম্পল দেখাই কেন বন্দুক যুদ্ধ অ্যাকসেপ্টেবল না। বন্দুক যুদ্ধ যদি হয়, আমরা লয়ের ভাষায় বলি রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের একটা গ্রাউন্ড রুল আছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স কিন্তু শুধু পুলিশ প্রয়োগ করতে পারেন, আপনিও পারেন। আপনাকে যদি খুন করতে আসলো, আপনি কনফার্ম আপনি মরে যাবেন এখন, আপনি অবশ্যই তাকে খুনও করতে পারেন। কিন্তু আমি আপনাকে ফোন করলাম যে আমি তোমাকে কালকে খুন করবো, তখন আপনি আমাকে খুন করতে পারবেন না, কারণ আপনার তো ইমিডিয়েট থ্রেট নাই। আপনি যা পুলিশকে খবর দিবেন। এটা অত্যন্ত রিগোরাস টেস্ট আছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আমাদের পেনাল কোডে আছে। এখন পুলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স যখন প্রয়োগ করবে, ওই সিচুয়েশনটা যদি অ্যানালাইসিস করেন, এগুলো সব হাস্যকর ঘটনা ঘটে। হাত করা পরিয়ে একটা লোককে নিয়ে যাচ্ছে, বলে ওখানে একটা বন্দুক যুদ্ধ হয়েছে, তাই হাত করা লোক বন্দুক যুদ্ধ করে কি হবে? আর পুলিশের পাহারায় থাকা একটা লোক বন্দুক যুদ্ধ করে কি হবে? বন্দুক যুদ্ধ হলে পুলিশের গায়ে গুলি থাকে না কেন? দু একটা ঘটনা ছিল, অধিকাংশ ঘটনায় পুলিশে কেউ আহত হয় না। কেউ যদি পুলিশেরই আহত না হয়, আর যদি একটা যে আসামিকে ধরে রেখেছে ও শুধু মরে গেল, অন্য কেউ মরেও না, বন্দুক যুদ্ধটা করলো কে? এগুলি এইসব আষাঢ়ে গল্প যখন উন্মোচিত হওয়া শুরু করলো বিভিন্ন পত্র পত্রিকায়, তখন এই যারা বন্দুক যুদ্ধের প্রবক্তা বা সাপোর্টার, তারা গুমের স্টেজে চলে গেল। বন্দুক যুদ্ধ করলে অনেক ঝামেলা। বিএনপি আমরা শুরু হয়েছে বন্দুক যুদ্ধ। বন্দুক যুদ্ধ করলে প্রত্যক্ষদর্শীরা বলে না, আমরা মাত্র 2টা বুলেটের আওয়াজই শুনেছি, যুদ্ধ হলে তো অনেক আওয়াজ হতো। আবার দেখা যায় গুলি খেয়েছে বুকে, তো পালানোর সময় বুকে গুলি খায় কিভাবে? আপনি আমাকে ধরে নিয়ে গেছেন অস্ত্র উদ্ধার করার জন্য, আমি কি আপনার দিকে দৌড় দিব? তো পিঠে গুলি খাওয়ার কথা। এই ধরনের নানান জিনিস যখন উন্মোচিত হওয়া শুরু করলো, বিএনপি আমল থেকেই সমালোচনা হয়ে আসছে বন্দুক যুদ্ধ নাকি এটা কিলিং, ক্রস ফায়ার, জাস্ট কিলিং, সিম্পলি কিলিং। এগুলি যখন অনেক এক্সপোজ হওয়া শুরু করলো, তখন আসলো গুম। গুম হলে বডি থাকবে না, গুলির আওয়াজও কেউ শুনবে না, এবং গুমের পেছনে যে সরকারি বাহিনী জড়িত আছে, এটা গুমের শিকার যারা হয়েছে তাদের আত্মীয় স্বজনরা কেঁদে কেটে বহুবার সাংবাদিক সম্মেলন করেছে। বহু পত্র পত্রিকায় প্রত্যক্ষদর্শীরা বলেছে তারা র্যাবের গাড়ি দেখেছে, ওই বাহিনীর গাড়ি দেখেছে। বহু ঘটনাতে সবচেয়ে বড় প্রমাণ যে তারা যে জড়িত আছে, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পুলিশ মামলা নিতে চায় না। আপনি বলেন একটা লোক গুম হয়ে গেছে, খবর নাই তার, ওই মামলা পুলিশ নিতে চায় না কেন? তার মানে পুলিশ ভয় পায় এরকম কোনো একটা ফোর্সের সাথে আছে। পুলিশ কাকে ভয় পায়? ক্ষমতাসীনদের ভয় পায়? পুলিশ কি অন্য সাধারণ মানুষকে ভয় পায়? আমি এটা বলবো না এটা আওয়ামী লীগ আমলে হয়েছে, বিএনপি আমলে হয় না, এটা সব আমলেই হয়, কম বেশি হয়। আমার কথা হচ্ছে এখানে পলিটিক্স আনার কোনো স্কোপ নাই। আমার কথা হচ্ছে আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের র্যাব বাহিনীতে বহু ভালো মানুষ আছে, আমাদের র্যাব বহু ভালো কাজ করেছে, মাদক দ্রব্য উদ্ধার করেছে, অবৈধ অস্ত্র উদ্ধার করেছে, আমাদের জঙ্গিবাদের হুমকি থেকে আমাদের রক্ষা করেছে, ফাইন। এখন এই ভালো কাজ কিছু লোক করবে, আর কিছু লোক একটা সুযোগ নিয়ে রাজনৈতিক ছত্র ছায়াতে সাধারণ মানুষের খুন করার জন্য ভাড়াটে খুনি হিসেবে কাজ করবে, সাধারণ মানুষকে হত্যা করবে। এটা তো অ্যাকসেপ্টেবল না, এটা তো কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, একটা খুনও অ্যাকসেপ্টেবল না। ফলে আমাদেরকে এগুলি হালকাভাবে দেখার উপায় নাই। আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে না পারেন, আজকে আওয়ামী লীগ সরকার আছে, আজকে সাধারণ লোক, শুধু তো বিএনপির লোক বা জামাতের লোক মারা যাচ্ছে না, সাধারণ লোকও তো মারা যাচ্ছে না। তো কি বিএনপি করতো? তো কি আওয়ামী লীগ করতো? তো কি হত্যার বিচার হয় না কেন? ওই সব ছত্র ছায়া তো থাকে। তারপর আপনার একটা ছেলেকে হাত করা পর অবস্থা ধরলো ফয়জুল্লাহ, সে নাকি পুরা জঙ্গি একটা লোক, শুধু অ্যাসেট, তার কাছ থেকে আপনি সব তথ্য বের করবেন, হাত করা অবস্থাতে গেল, মরে গেল। আমি একটা প্রথম হাতে দেখা লিখেছিলাম যে আমি অবাক এসব কাণ্ড দেখে। তো আমার কথা হচ্ছে কি, এই ধরনের ধোঁয়াশা দিয়ে আমি শুধু একটা কথাই বলতে চাই, ধরেন এটা তো কারোর বিরুদ্ধে শত্রুতা করার জন্য বলছি না। বাংলাদেশে তো একদিন না একদিন আওয়ামী লীগ বিরোধী দলে আসবে, একদিন না একদিন আবার বিএনপি বিরোধী দলে আসবে। যদি এই কালচারগুলো কন্টিনিউ করলে সবচেয়ে বেশি ভিকটিম তো উনারা হন, তারপর হয় সাধারণ মানুষ। এটা আমাদের দেশে কাম্য না। আমরা যখন বাংলাদেশটা স্বাধীন করেছিলাম, আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে, 4 নেতার নেতৃত্বে আমাদের যে 72 সনের সংবিধান হয়েছে, ওখানে ছত্রে ছত্রে আন্ডারলাইং মেসেজটা হচ্ছে আইনের শাসন, আইনের শাসন, আইনের শাসন, আইনের শাসন। বন্দুক যুদ্ধ, গুম এগুলিকে অ্যালাউ করে না। এটা যখন আমরা সবাই মিলে স্ট্রংলি বলবো, তখন আপনার এগুলো কমবে। যদি 100টা গুম বা ক্রস ফায়ারের ঘটনা ঘটে, সাম্প্রতিক চিত্র যদি দেখি, তাহলে হয়তো বড়জোর 20টার শিকার হয় অপরাধী বা অপরাধী হিসাবে অভিযুক্ত বা কথিত ব্যক্তি।
অধিকাংশ ক্ষেত্রেই যারা অপরাধের সাথে জড়িত না, সাধারণ পলিটিক্স করে, আপনি দেখেন ওই যে 5 জানুয়ারি ইলেকশনের আগে হঠাৎ করে যুব দলের কিছু কর্মী আপনার উধাও হয়ে গেল, গুম হয়ে গেল, এখনো তারা গুম। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো স্পেসিফিক অভিযোগ কোথাও ছিল না। গণমামলা যেগুলি, যেসব মামলাতে আপনার একসাথে 1000-2000 আসামি করেছে, সেরকম মামলা ছিল। সেটাও ছিল বোমা মারার, তখন কিন্তু পেট্রোল বোমাও শুরু হয় নাই, পেট্রোল বোমার আগের ঘটনা, 5 জানুয়ারি আগের ঘটনা। এবং স্পেসিফিক কোনো খুনের অভিযোগ, স্পেসিফিক অবৈধ অস্ত্র ক্যারি করে এমন কোনো অভিযোগ ছিল না। রাজনৈতিক গন্ডগোল করার যে গণমামলা সেগুলি ছিল। যদি লিমনের ঘটনা দেখেন, কিছুক্ষণ আগে আমরা নিজেরা আলাপ করছিলাম, লিমন কে ছিল? লিমন কি কোনো সন্ত্রাসী ছিল? আপনি অ্যাডভোকেট চন্দন যে মারা গেল নারায়ণগঞ্জে নজরুল সাহেবের সাথে যে লোকগুলা মারা গেল, তারা কি গুন্ডা ছিল? তারা কি অপরাধী ছিল? আপনি যদি ইলিয়াসের ঘটনা দেখেন, এখন আপনি কি ইলিয়াস কি গুন্ডা হিসেবে পরিচিত নাকি ইলিয়াস পলিটিশিয়ান হিসেবে পরিচিত? আমি বিএনপি লিডার ইলিয়াসের কথা বলছি। এরকম বহু ঘটনা আছে। আমি এই ট্রেন্ডটা খুব ভালো করে লক্ষ্য করেছি। যখন আপনার বিএনপি আমলে র্যাব প্রতিষ্ঠা করা হয়, তখন তারা শীর্ষ সন্ত্রাসী একটা লিস্ট করেছিল, আপনার মনে আছে? শীর্ষ সন্ত্রাসীকে তারা মারা শুরু করে। মারার পর র্যাব কিন্তু প্রচন্ড জনপ্রিয় হয়ে গেছিল। আমার মনে আছে ঈদের সময় যখন র্যাব টহল দিচ্ছে, মানুষ গয়না পরে রাত 2টা বাজে বের হলো, মেয়েরা আর কি, এত সাহস পেল আর কি। এবং বাচ্চারা, আপনার মনে আছে, স্কুলে র্যাব সাজতো যেমন খুশি সাজতে। এটাকে পরে এনক্যাশ করা শুরু করলো পলিটিক্যাল ফোর্সেস, বিএনপির তৎকালীন নেতৃবৃন্দের কেউ কেউ এবং র্যাবের মধ্যে থাকা লোকজন। র্যাবের মধ্যে থাকা লোকজন এই সুনামটাকে এনক্যাশ করা শুরু করলো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, টাকা বানানোর জন্য, ক্ষমতা বানানোর জন্য, অবৈধ প্রভাব প্রতিপত্তি তৈরির জন্য। আর বিএনপি ব্যবহার করা শুরু করলো কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য। এটারই একটা মানে চরম মানে পরিণতি আমরা আওয়ামী লীগ আমলে দেখতে পাই। আমি মনে করি বিএনপি অপরাধ শুরু করেছে, আওয়ামী লীগ আমলে অপরাধটা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ আমলে এসে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা, গুমের ঘটনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আবার এটা মানে এটা না আমি বলছি যে আওয়ামী লীগ খুব মানে খারাপ বিএনপির তুলনায়। কেন বলছি আপনাকে? কারণ যদি পরবর্তীকালে বিএনপি ক্ষমতা আসে, আমার ধারণা আরো বাড়বে। কারণ বাংলাদেশে যে কোনো খারাপ জিনিস যখন বাড়া শুরু করে আরো বাড়ে। এটা মানে যে কোনো খারাপ জিনিস, এটা আমি এটাকে বলি কুশাসনের প্রতিযোগিতা আছে এই দুইটা দলের মধ্যে। ফলে এটা আওয়ামী লীগ বা বিএনপি কারোর প্রতি স্পেসিফিক অভিযোগ না। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে যখন আমরা গণতন্ত্র বিশ্বাস না করি, আমরা ফ্রি এবং ফেয়ার ইলেকশনে বিশ্বাস না করি, যখন আমরা ছল চাতুরি করে ইলেকশনে জিতার চেষ্টা করি এবং ক্ষমতায় থাকার চেষ্টা করি, তখন এই ধরনের ঘটনা অনেক বেশি ঘটে। প্রত্যেক সরকারের আমলে এটা ঘটে। যখন বিএনপি আপনার একটা চালাকির নির্বাচন করতে চেয়েছে, প্রতিপক্ষকে দমন করতে চেয়েছে, তখন র্যাবের অন্যভাবে ডিরেইল হওয়া শুরু করেছে। র্যাব তখন আহসানুল্লাহ মাস্টারের মতো এরকম অনেক বড় বড় নেতার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো না কোনো মদত ছিল বলে ধারণা করা হয়। পরবর্তীকালে যখন দেখা যায়, যখন একটা ইলেকশন সিস্টেম যখন না থাকে, ধরেন আমি খুব সিম্পলি বলি, কারণ কোনো দলের নাম নেওয়া দরকার নাই, ধরেন আমি যদি ছল চাতুরি করে ক্ষমতায় থাকি, আমি যদি জানি যে জনগণের ভোট বা জনগণের সমর্থন আমার ক্ষমতার উৎস না, আমার যে রাজনৈতিক প্রতিপক্ষ সে হয়তো আমার চেয়ে বেশি জনপ্রিয়, তখন আমি কি করব? আমি তো জনগণের ভোটে তাকে হারাতে পারবো না, তখন আমি তাকে নির্যাতন করার চেষ্টা করব। এখন আমি পলিটিশিয়ান, আমি কি তাকে নিজের হাতে গলা টিপে মারবো? এটা পারবো না। তো আমি আমার বাহিনী ইউজ করব। যখন আমি বাহিনী ইউজ করব, বাহিনী দেখবে আমাকে তো তার লাগে, অনেক কাজে সে ব্যবহার করছে, আমাকে বিচার বহির্ভূত বহু কাজে ব্যবহার করছে, তখন সে পলিটিক্যাল কাজটা তো করবেই, সাথে সাথে নিজের কাজটাও করবে। এটা হচ্ছে সূত্র। এটা বাংলাদেশের ক্ষেত্রে কেন, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে সূত্র। আমি কোনো সরকার স্পেসিফিক কথা বলছি না। এটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এটা অ্যাড্রেস করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি যদি একটা দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, একটা দেশে যদি প্রকৃত গণতন্ত্র থাকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাজ করে, রাজনৈতিক সংস্কৃতি, এগুলো অনেক বড় দূরের কথা। আমি আপনাকে প্রথমে আমি বলে নেই, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোটেও ঢালাওভাবে দায়ী করি নাই। আমার বহু বন্ধু, স্কুল কলেজ জীবনের বন্ধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে, সসম্মানে আছে, এবং প্রত্যেক সরকারের বলে অত্যন্ত ইম্পর্টেন্ট পোস্টে ছিল। বিকজ আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, ঢাকা কলেজ থেকে এরশাদ আমলে সবচেয়ে বেশি অফিসাররা আপনার আর্মিতে গেছে, এয়ারফোর্সে গেছে, নেভিতে গেছে। আই হ্যাভ হাই রেসপেক্ট ফর দেম। আমার তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদের মুখের কথা আর কানে শোনার মধ্যে দূরত্বটা আসলে কমাতে হবে। আমি বলেছি কিছু কিছু, আমি কিন্তু ওর মধ্যেও বলেছি র্যাবের অনেক ভালো সদস্য আছে, ভালো কাজ করেছে, সেটাও বলেছি। ঘটনা হলে কি, এখন ঢাকা ইউনিভার্সিটিতে ধরেন শিক্ষক আছে 2500। এখন ঢাকা ইউনিভার্সিটির 2500 শিক্ষকের মধ্যে যদি 5 জন যৌন নির্যাতন করে, সেটা নিউজ হবে না? নাকি নিউজ হবে যে 3445 জন যৌন নির্যাতন করে না? এটা নিউজ হবে? নিউজ হবে 5 জন যৌন নির্যাতন করে। ফলে র্যাব এবং আর্মির মধ্যে যদি 99.50% ভালো লোক থাকে, যদি 0.50% লোক এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, নূর হোসেনের সহযোগী হিসাবে কাজ করে, অ্যাডভোকেট চন্দনশীলের মতো ভালো মানুষদেরকে খুন করে, ওইটাই আলোচনার বিষয়, ওইটাই উদ্যোগের বিষয়।
এটাকে আমাদেরকে খুব ক্লিয়ারলি মানে ডিসাইফার করতে হবে। এটা কোনো মানে ঢালাও ভাবে প্রশ্নই আসে না। আমরা ওই ব্যতিক্রম নিয়ে আলোচনা করবো, বিকজ দে আর দ্য ব্যাড এলিমেন্ট। আজকে র্যাবের যে সদস্যরা এই কাজগুলো করেছে, র্যাবের যে ভালো লোকগুলো আছে, যাদের ত্যাগ তিতিক্ষা আছে প্রচন্ড, যারা প্রচন্ড কষ্ট করে, তাদের গায়ে কালিমা লাগে না, তাদের সারাউন্ডিং মনে করে না যে র্যাব কত খারাপ, তার কাছে ওই কালিমাটা লাগে না। সমস্ত কিছুর জন্য বিচার করা উচিত। সেকেন্ড কথা হচ্ছে আমাদের দেখার দৃষ্টিটা কি। এখন আপনি যদি মনে করেন বিচারহীনতার সংস্কৃতি দূর হয়ে গেছে বাংলাদেশে, আমি আপনাকে কয়েকটা জিনিস মনে করাই দেই। দূর হয়ে গেছে, অভিজিতের আরো খারাপ হচ্ছে। অভিজিতের বউ বলে গেছে আমি আমার স্বামীর হত্যার বিচার চাই না। আবুল কাশেম ফজলুল হক বলেছে আমার সন্তান হত্যার বিচার চাই না। লাভ কি? বিচার তো হবেই না। বহু মানুষ এটা বলেছে। যখন আবুল কাশেম ফজলুল হক বলেছে তখন তাকে গালাগালি শুরু করেছে যে সে তো বিএনপির লোকের জন্য বলছে, এটা এরকম কথা শুনেছি আমি। তারপর যখন অভিজিতের ওয়াইফ আমেরিকা থেকে বলেছে আমিও বিচার চাই না, কারণ আমি জানি বিচার হবে না। একটা দেশে কোন স্তরে গেলে মানুষ এই ধরনের হাহাকার মানুষের বুকের থেকে আসে? ত্বকী হত্যাকাণ্ডের বিচার হয় না, এরকম অসংখ্য ঘটনা আছে। সমস্ত মানুষ যারা একটা নিষ্পাপ ছেলে হত্যার বিচার হচ্ছে। আজকেও প্রথম আলোতে নারায়ণগঞ্জে যেসব মানুষ খুন হয়েছে আজ পর্যন্ত বিচার হয়নি, তাদের ছবি এসেছে। বিচার তো দূরের কথা, পুলিশ অভিযোগই আমলে নেয় না। বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি চালু হয়েছে যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো মার্ডারের সাথে বা কোনো কিছুর সাথে জড়িত থাকে বলে সন্দেহ বা অভিযোগ উঠে, পুলিশ ওই মামলায় নিতে চায় না। এটা আপনি বলেন বিচারহীনতার সংস্কৃতি হয়ে গেছে। অবশ্যই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আমরা অবশ্যই খুশি হয়েছি। একটা হত্যাকাণ্ডের বিচার হয়ে গেলে বাকি সমস্ত বিচারহীনতার সংস্কৃতি দূর হয়ে গেল। বাংলাদেশে একটা সাধারণ মানুষের সময় একেবারে শেষের দিকে। না, আরেকটা কথা হচ্ছে কি, ঠিক আছে, আমি বুঝতে পারছি না, উনি একটা জিনিস বলেছেন, আমি বুঝতে পারছি না যে আপনি মামলা থানা নিল না, কোর্ট কোথায় গেল? আপনি তো মামলা থানা নিল, কোর্টের কাছে নেবে না, কোর্ট নিয়েছে, কোর্টের কাছে কেউ গিয়েছে। দ্যাটস হোয়াট ইট ইজ। ও তার মানে পুলিশের মামলা নিবে না, যদি সেটির জবাবদিহিতা আছে, যে জবাবদিহিতা এখানে কাউন্টার ব্যালেন্স আছে কিনা, কাজ করছে কিনা, সেটি আপনাকে বুঝতে হবে। কয়টা মানুষের এই নলেজ আছে, এই সামর্থ্য আছে যে পুলিশ মামলা নিয়ে আমি কোর্টে যাব, কোর্টে যাওয়ার সময় তাদের আশঙ্কা থাকে যে পুলিশকে ডিফাই করে আমি কোর্টে যাচ্ছি, এটা পরিণতি আমাকে ভোগ করতে হবে। আমরা লয়ের ছাত্র, আমরা এই সামাজিক পরিণতিগুলো জানি। বাস্তব তো এটা যে পুলিশ মামলা নিতে চায় না, পুলিশ নিতে চাবে না কেন? আমি একটা কথা বলে শেষ করি। উনি একটা চমৎকার কথা বলেছে যে ইনার অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। এটা সত্যি, আমরা র্যাবের মধ্যে শুনেছি কিছু লোকের শাস্তি হয়েছে, এই হয়েছে এরকম। এবং আমি আপনাকে আবারও বলি, র্যাবের সিংহভাগ লোক, পুলিশের সিংহভাগ লোক এই সমস্ত অপরাধের সাথে জড়িত না। ইনার অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আছে, ওইটাই আমি ওনার সাথে একমত। ইনার অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটাকে আরো সুশক্ত করতে হবে। এবং এখানে পলিটিক্যাল কোন রকম সংস্রব থাকলে ইনার অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের ঊর্ধ্বে চলে যাবে, এটা যেন কখনোই না হয়। আমি কোন আমলের কথা বলছি না, আবার এটা যেন কখনোই না হয়।